পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক শিল্প। এটি শুধু রপ্তানি আয়ের প্রধান উৎসই নয়, বরং লাখ লাখ মানুষের কর্মসংস্থানেরও ভিত্তি। সাশ্রয়ী উৎপাদন ব্যয়, দক্ষ জনশক্তি ও বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা এই শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে শিল্পটির উন্নতির পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের মান, বৈশ্বিক বাজারের পরিবর্তনশীলতা এবং পরিবেশগত টেকসই উন্নয়ন। দর্শক, আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে এবং এর সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথ চলার নানা দিক নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ওমর গিয়াস, পরিচালক, বাংলাদেশ অ্যাপিয়ারেল এক্সচেঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। ভাই, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি আসতে চাই ওমর গিয়াস, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের অনেকেই বলছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট হচ্ছে, যে বায়ারদের ওপেন কস্টিং পদ্ধতির কারণে লাভ কমছে। এই ওপেন কস্টিং এর বিষয়টি আসলে কি, যদি একটু বলতেন। আমি দর্শকদের ঈদ মোবারক জানিয়ে আমার আলোচনা শুরু করছি। ওপেন কস্টিং সিস্টেমটা সত্যিই আপনি বলেছেন যে এখনকার যারা বড় বড় আমাদের বায়াররা আছেন তারা সবাই আসলে ওপেন কস্টিং সিস্টেমটা ফলো করছেন। ওপেন কস্টিং সিস্টেমটা হচ্ছে, যদি এক কথায় বলা যায়, যে আপনার টোটাল প্রাইসের সবকিছুই ওপেন থাকা, অর্থাৎ আপনি কত টাকা দিয়ে আপনার অ্যাক্সেসরিজ কিনছেন, কত টাকা দিয়ে ফেব্রিক কিনছেন, কত টাকা দিয়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন, ইউটিলিটির জন্য কত টাকা থাকছে, টোটাল একটা এক্সেল শিট আপনারা বায়াররা উৎপাদকদের কাছে চাচ্ছেন। এবং সবচেয়ে দুঃখজনক হলো সেই এক্সেল শিটটা ইভেন একজন উৎপাদক সরকারের কাছ থেকে বিভিন্ন যে সুবিধা পেয়ে থাকেন, যেটি কম্পিটিটিভ এজ ধরে রাখার জন্য, যেমন আমরা প্রণোদনা দিয়ে থাকি সরকার বিভিন্ন ক্ষেত্রে, নতুন বাজারের ক্ষেত্রে অথবা লোকাল ফেব্রিকের ক্ষেত্রে কিছু আমাদের সরকার নীতি সহায়তা পেয়ে থাকে আমাদের উৎপাদকরা, যেটা কম্পিটিটিভ এজ ধরে রাখার জন্য। সেটিও আসলে তাদের ওপেন কস্টিং এর মধ্যে বিবেচনায় আনছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদকরা আসলে তাদের আসলে হাইড এন্ড সিক বা যে একটি গোপনীয়তা সবসময় ব্যবসাকে উৎপাদক বা বলুন যে কোনো ক্ষেত্রেই তাকে একটি হ্যান্ডেল রাখে, সেটার কোনো সুযোগ নেই। এবং এই ওপেন কস্টিং সিস্টেমটা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কারণে উৎপাদকদের যেটা হচ্ছে, তাদের কিন্তু প্রফিটের অংশ একবারেই মার্জিনালাইজ যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই তারা অনেক সময় অন্যান্য পরিবেশ পরিস্থিতি বিবেচনায় অনেক ক্ষেত্রেও উৎপাদনকরা লসে হলো ব্যবসায় অর্ডার নিচ্ছে। এবং এটা আমি মনে করি যে এই জিনিসটি একটি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। জি, ঠিক এই জায়গায় আমি যদি একটু আসি, আরো বেশ কিছু বিষয় রয়েছে এখানে। যেমন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যদি আমরা দেখি যে সুতা থেকে বোতাম এবং আরো অনেক জিনিস, জিপার, অনেক কিছু বিদেশ থেকে আমদানি করতে হয়, তারপরে বাংলাদেশে একটি তৈরি পোশাক তৈরি হয়, প্যাকিং হয়, তারপরে রপ্তানি করা হয়। এক্ষেত্রে এই যে যেই জিনিসগুলো বাংলাদেশ আমদানি করে, এগুলো কত শতাংশ আসলে বাংলাদেশে তৈরি করা সম্ভব, অথবা কত শতাংশ আসলে এই ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশে তৈরি হয় বর্তমানে? জি, আপনাকে একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। সেটি হচ্ছে বাংলাদেশ পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালস গুলি লাগে এর একটা বড় অংশ হচ্ছে আমাদের ফেব্রিক। ফেব্রিকের ক্ষেত্রে নিটে বাংলাদেশ 100% সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ নিট ফেব্রিকের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ তেমন ইম্পোর্ট করতে হয় না। বাট ওভেনের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত প্রায় 50% বা 50% ফেব্রিক আমাদের বাইরে থেকে আনতে হয়, এবং এটি কিন্তু একটি বড় আমাদের নির্ভরতা। অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রেও আমি বলবো যে অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রেও আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। আমাদের বাংলাদেশের যে অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো রয়েছে তাদের থেকেই আমাদের ফ্যাক্টরিরা অ্যাক্সেসরিজ নিতে পারেন, এক্সেপ্ট ইন ফিউ কেসেস যেখানে বায়াররা আসলে নমিনেট করে দেন দেশের বাইরে থেকে। সেছাড়া সবগুলো আমরা দেশের ভিতর থেকে অ্যাক্সেসরিজও আমরা সোর্স করতে পারি। তো এই সবকিছু বিবেচনায় বলা যেতে পারে 65% আমরা, কারণ আবার যেমন ডেনিমের ক্ষেত্রে ওয়াশিং আছে, অ্যাটলিস্ট 65% আমরা কিন্তু মূল্য বা আমাদের ভ্যালু এডিশন আমাদের দেশে হয়। তো সেই ক্ষেত্রে আমরা 100% আমাদের
ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে, ওভেন বলতে আমি যদি একটু ব্যাখ্যা করি, ওভেন বলতে আমি যে শার্ট, আমাদের স্যুট, প্যান্ট, একটা বড় আমরা যেগুলো পরে থাকি সেগুলো ওভেন ফেব্রিক। সো ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি আমরা ভার্টিক্যাল আমাদের গ্রোথ হতে পারে, আমাদের যদি ফেব্রিক, আসলে আমরা দুঃখজনক হলেও সত্য, বিগত প্রায় 10-15 বছর ধরেই কিন্তু আমাদের নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এটা এমন না যে আমাদের যারা এন্টারপ্রেনাররা যারা আছেন ওভেন ফেব্রিকে, তারা ইনভেস্ট করে তারা আমাদের ওভেন ফেব্রিকের ক্ষেত্রেও যে তৈরি এবং এই শতাংশটা বাড়িয়ে ফেলতে পারেন, তাদের পক্ষে সম্ভব। কিন্তু আসলে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি আমরা বলি, বা আমাদের ইভেন উৎপাদনের ক্ষেত্রে যে থার্মাল মেশিনারি গুলো আছে, যেমন বয়লার এবং টেক্সটাইল মেশিন, এগুলি আসলে আমাদের সোলার বা ইলেকট্রিসিটির মাধ্যমে চলা সম্ভব না, সেটা গ্যাসের মাধ্যমে চলে। সেই গ্যাস সংযোগটা নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে প্রায় 10-15 বছর ধরেই বন্ধ। সুতরাং এই যদি আমরা আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, গ্যাস সংযোগ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এন্টারপ্রেনারদের সেই সক্ষমতা আছে, তারা কিন্তু ওভেন ফ্যাব্রিক ফ্যাক্টরি স্থাপন করে সেই আমাদের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাও কিন্তু দূর করা সম্ভব। কারণ আমরা করোনার সময় স্পেশালি আমরা দেখেছি, কোভিড এর সময় যখন আমাদের বাইরে থেকে আমাদের আনার সুযোগ ছিল না, আমাদের কোভিড রেস্ট্রিকশনের কারণে, সেই সময় আমরা জানি পুরো বিশ্ব একটা রেস্ট্রিকশনের মধ্যে যায়, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের মিলগুলো, ওভেনের টেক্সটাইল মিলগুলো, তারা কিন্তু ভালো আমাদের সাপোর্ট দিতে পেরেছে এবং তাদের সক্ষমতাও সেই সময় পরিচয় হয়েছে। এবং বায়াররাও দেখেছেন যে আমাদের ওভেন টেক্সটাইল মিলদের সেই সক্ষমতা, উচ্চ মানের ফেব্রিক এবং সরবরাহ করার ক্ষেত্রে। সুতরাং এখন যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে যে এই উৎপাদন বলি অথবা আমাদের মূল্য ভ্যালু এডিশন বলি, এটা একটা আহ আহ, বড় অংশ আমরা অর্জন করতে পারি যে অভিযোগের জায়গায় যদি আসলে সরকার একটি জ্বালানি নিশ্চয়তা সহ একটি কনজিউনাল পরিস্থিতি আসলে সৃষ্টি করতে ওমর পারে। গিয়াস, 5 আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এই যে বিষয়গুলো, জ্বালানি নিশ্চয়তার যে বিষয়গুলো, এই জায়গাগুলো থেকে কোনো নীতিগত অথবা কার্যত কোনো পরিবর্তন এসেছে, অথবা আপনাদের সাথে সরকারের সাথে কোনো কথা হয়েছে, কোনো পরিবর্তন পেয়েছেন কিনা? জ্বালানি বিষয়টি তো আসলে আমাদের একদিনে বা 5-6 মাসে আসলে সমাধান হবে না। বা জ্বালানির ক্ষেত্রে একটি লং টার্ম আসলে আমাদের সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা বা প্ল্যান দরকার। তো জ্বালানির ক্ষেত্রে যদি আমরা বলবো যে আমাদের যেসব এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোতে আসলে জ্বালানি সরবরাহ আছে, গ্যাস সংযোগ আছে, যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও আমরা ইভেন 5ই আগস্টের পরও দেখছি, এখন পর্যন্ত দেখছি একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যাদের সংযোগ আছে তারাও নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ পাচ্ছেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে দিনের 5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ থাকে না। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এখন পর্যন্ত পরিবর্তনের কোনো কিছু আমরা দেখিনি। সরকারের কাছে বিজিএমইর পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো, সরকারের যিনি জ্বালানি বর্তমান উপদেষ্টা আছেন তিনিও এটি আমাদের মনোযোগ সহকারে বিজিএমইর কথাও শুনেছেন। বাট এটি আমার মনে হয় যে আমাদের নতুন কোনো গ্যাস তো আসলে আমাদের গ্যাস আমরা উত্তোলন করছি না। সো এখানে এলএনজির কথা চিন্তা করা হচ্ছে, বেশ কিছু এলএনজি সরকার আমদানিরও চিন্তা করেছেন। সো এই জিনিস হলিস্টিকলি যদি সরকার এই এলএনজি আমদানি গুলো এবং এবং গ্যাসের ক্ষেত্রেও যদি সরকার ইম্পোর্ট করার চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে লং টার্মে হয়তো আমরা এটা সুফল পেতে পারি। বাট এখন পর্যন্ত কিন্তু তৈরি পোশাক শিল্পের গ্যাসের যে সংকট, সেই সংকট কিন্তু কাটেনি। এবং 5ই আগস্টের পরে গ্যাস সংকট সহ আরো সবচেয়ে বড় সংকট যেটা আমরা দেখছি, সেটা কিন্তু আমরা দেখছি ল অ্যান্ড অর্ডারের সংকট। সেটি হয়তো আপনার পরবর্তী আলোচনায় হয়তো উঠে আসবে, সেটা জি, সেখানে আমি আলোকপাত করার চেষ্টা করব। জি, আপনি এখনই এই বিষয়টি যদি আমি প্রসঙ্গটি তুলি, যে ল অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে তৈরি পোশাক শিল্প বর্তমানে কি পরিস্থিতি দেখছেন? আমাকে যদি আসলে পার্সোনালি ওপিনিয়ন দেওয়ার জন্য বলা হয়, আমি মনে করবো তৈরি পোশাক শিল্পে শর্ট টার্মে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের পরে আসলে আমাদের পুলিশ বাহিনী মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে এবং পুলিশ কিন্তু সেই অর্থে তেমন আসলে মাঠে নেই দীর্ঘদিন ধরে। ইন্ডাস্ট্রি পুলিশ বলি এবং আমাদের পুলিশ বাহিনী বলি, তো যার কারণে দেখা যাচ্ছে আসলে ওয়ার্কাররা, এবং অফকোর্স এখানে আসলে ওয়ার্কারদের বিভিন্ন ক্ষেত্রে বাইরে থেকে উস্কানি দাতাও আমরা জানি, কারণ আমাদের দেশের বিদেশি চক্রান্ত কিন্তু থেমেনি। তো কিছু না হতেই দেখা যাচ্ছে, এবং যে ক্ষেত্রে হয় যে
অনেক সময় ন্যায্য যখন দাবি থাকে তখন তারা নামতেই পারেন তাদের দাবি আদায়ের জন্য। যেমন কিছু গার্মেন্টস আসলে আমরা দেখেছি ঈদের আগেও অল্প কিছু কারখানা তারা বেতন ভাতা পাননি, তারা মাঠে নেমেছে বা আন্দোলন করেছেন। বাট আমরা যেটা দেখেছি আসলে আনফরচুনেটলি সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে এটা মব কালচারের মধ্যে কিন্তু ওয়ার্কারও এই মব কালচারটা শুরু করেছেন এবং বিভিন্ন অন্যায্য দাবি, যে দাবিগুলো এখানে আমরা বলতে হবে যে আমরা কিন্তু 2024-এর ডিসেম্বর মাসে নতুন মজুরি তৈরি হয় এবং নতুন মজুরিতে কিন্তু বেতন অনেকাংশে 53% বেতন বাড়ানো হয়, আরো জি 9% কিন্তু তাদের ইনক্রিমেন্ট করা হয়। এত কিছুর পরে আমরা দেখেছি যে প্রায় 2 আগস্ট থেকে নিয়মিত ভাবে ওয়ার্কাররা কিন্তু ঢাকা এবং গাজীপুরের আশেপাশে বিশেষ করে আসলে অঞ্চল জি যদি উৎপাদন করতে না পারেন তাহলে আসলে তারা ওয়ার্কার তো আলটিমেটলি সঠিকভাবে দিতে পারতে তাদের সমস্যা হবে। সো আমরা চাই যে উৎপাদনের চাকা যেন ঠিক থাকে, সচল থাকে, সেই জায়গা কিন্তু সরকারের দায় নিতেই হবে। আমরা দেখেছি যে সরকার কিন্তু এই অর্থে আমরা বলবো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল হলেও এই পোশাক শিল্পে কিন্তু স্থিতিশীলতার ক্ষেত্রে তারা অনেকাংশেই ব্যর্থ হয়েছেন, এটা আমাদের দুর্ভাগ্য আসে। ওমর গিয়াস, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে এই জায়গাতে, এটি আসলে জানার বিষয়, অনেকেই জানতে চান। ঈদ আসলেই আমরা দেখি যে গার্মেন্টস মালিকদের অনেকেই এই বেতন ভাতা দেওয়ার জন্য কর্মীদের সরকারের কাছে আর্থিক সহায়তা চাই। সরকারের আর্থিক সহায়তা কেন প্রয়োজন হয় আসলে গার্মেন্টসগুলোর? আহ, আসলে সব গার্মেন্টস ফ্যাক্টরি তো আসলে একই রকমের অর্থনৈতিক সঙ্গতি নেই। তো ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারেন না, আসলে লস করবেন, এটাই ব্যবসার নীতি। তো আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে এভাবে আসলে সরকারের কাছ থেকে সবসময় দিতে হবে এটিও আমরা আসলে মনে করি না। এবং আমরা যেটা আগে কারখানা কিন্তু সঠিকভাবে বেতন বোনাস দিয়েছেন এবং আরো কিছু কারখানা অনেক একটা বড় অংশের কারখানা কিন্তু বেতন বোনাসের পাশাপাশি যেটা আসলে এপ্রিল মাসের বেতনটা, এপ্রিল মাসের বেতন 7 থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার কথা, তারা কিন্তু ঈদ থাকার কারণে দেখা গিয়েছে যে আগেই বেতনটা পরিশোধ করে দিয়েছেন। অনেক অংশের কারখানায় প্রায় 20 দিনের বেতন আগে দিয়ে দিয়েছেন। আর কিছু সংখ্যক কারখানা এটা ব্যর্থ হয়েছে। জি ওমর গিয়াস, আমি একটু বিরতি নিতে চাই। বিরতি থেকে ফিরে আপনার সাথে এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে অতিথি হিসেবে ওমর গিয়াস, পরিচালক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি জনাব ওমর গিয়াস। যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমি একটু একটি প্রশ্ন আপনার কাছে রাখি এবং আপনি যে বিষয়গুলো নিয়ে বলছিলেন আপনি সেই বিষয়গুলো শেষ করতে পারেন চাইলে। এই যে বাংলাদেশে যদি আমরা দেখি যে তৈরি পোশাক খাতে কমপ্লায়েন্স, পরিবেশ বান্ধব যে সবুজ কারখানা, বিভিন্ন লিড সার্টিফাইড যে কারখানা আছে, এগুলো কিন্তু আসলে বাড়ছে। তারপরেও আমরা দেখি যে বিভিন্ন সময় কর্মীদের এই যে কর্মপরিবেশের মান নিয়ে নানাভাবে প্রশ্ন ওঠে, বায়াররা প্রশ্ন তোলেন, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ওঠে। এখন একই কেন উঠে আসলে এই প্রশ্নটা এর পরেও এই ফ্যাক্টরিগুলোতেও যদি বলি, এবং অন্যান্য ফ্যাক্টরি যেগুলো নন কমপ্লায়েন্স আছে সেগুলো তো আছেই, এবং একই ধরনের প্রশ্নের মুখোমুখি কি আসলে ভিয়েতনাম, ভারত, এই দেশগুলোতে যে গার্মেন্টসগুলো আছে তাদেরও কি আসলে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়? আসলে তৈরি পোশাক ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং প্রথম হচ্ছে আসলে আমাদের আগে চীন। এবং চীনের প্রায় বিশ্বের পোশাক রপ্তানিতে চীনের আসলে শেয়ার হচ্ছে প্রায় 36% এবং বাংলাদেশের শেয়ার হচ্ছে মাত্র 7%। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে আমরা যদি দেখতে পাই অনেক বড় একটি তফাৎ রয়েছে। তো সেই চীনের কথা যদি বলি, চীন আপনারা জানেন চীন কিন্তু আসলে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখানে। এবং চীন কিন্তু আসলে কোনো ধরনের তাদের ফ্যাক্টরি ভিজিট এবং কোনো কিছুই কিন্তু তারা ট্রান্সপারেন্সি অ্যালাউ করে না। তো সেই কারণে তাদের ওখানে কিন্তু ইভেন কমপ্লায়েন্স তারা কিভাবে রক্ষা করেন সেটা আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের বাইরের কাউকে কিন্তু ওখানে ফ্যাক্টরি ভিজিটে তারা, এবং চীনের আপনারা জানি যে চীনের বিভিন্ন হুয়ান প্রদেশ থেকে বিভিন্ন ধরনের বিষয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াতে এসছে। বাট আমাদের ক্ষেত্রে আনফরচুনেটলি যেটা হয়েছে, আমরা তো আসলে রানা প্লাজার মতো দুর্ঘটনা আমাদের দেশে হয়েছে, সেটা তো আসলে ভিয়েতনামে বা কম্বোডিয়া হয়নি। তো যেহেতু এই ধরনের একটা বড় দুর্ঘটনাটা আমাদের দেশে হয়েছিল, তারপরে কিন্তু আমরা একটা লাইমলাইটের মধ্যে নিয়ে আসি। বাট
আমি যেহেতু বলবো ওয়ান অফ দ্য যে সিলভার লাইনিং অফ দ্য ডার্কেস্ট ট্র্যাজেডি অফ রানা প্লাজা হচ্ছে যে রানা প্লাজার পরে কিন্তু আমাদের পোশাক ক্রেতাগণ, আমাদের সরকার, শ্রমিক সংগঠন মিলে যে অ্যালায়েন্স অ্যাকর্ড এর মতো আমাদের ফোরাম গঠিত হয়েছিল, এবং সেইখানে আপনার দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ মিলে আমাদের তিনটা নিরাপত্তা নিশ্চিত হয়েছে। একটি হচ্ছে স্ট্রাকচারাল সেফটি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি, একটা হচ্ছে ফায়ার সেফটি। তো বাংলাদেশের পোশাক কারখানাগুলো এই তিনটা ক্ষেত্রে নিরাপদ। এটি কিন্তু আমাদের দেশীয় না, আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ অ্যাকর্ড, এবং অ্যাকর্ড ছিলেন হচ্ছে ইউরোপিয়ান বায়ারদের সংস্থা এবং অ্যালিয়ান্স হচ্ছে আমেরিকান বায়ারদের সংস্থা, তারা কিন্তু তাদের বিশেষজ্ঞ দিয়েই কিন্তু এটা করেছেন। তবে আসলে আপনি যদি বলেন যে কর্ম পরিবেশ উন্নয়ন, এটি তো আসলে একটা একদিনের কাজ বা এক মাসের কাজ, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা যে সবকিছু করে ফেলেছি তা না, বাট আমি যেটা মনে করি শুধুমাত্র ইনসাইডার হিসেবে না, একজন বাংলাদেশি হিসেবে মনে করি বাংলাদেশের পোশাক কারখানা কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এখন। আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু সবুজ কারখানা রয়েছে, এবং বিশ্বের প্রায় 100টি সবুজ কারখানার মধ্যে শ্রেষ্ঠ 66টি সবুজ কারখানা আমাদের দেশে। এবং সবকিছু মিলে কর্ম পরিবেশ মিলে রিসেন্টলি আমাদের তাইওয়ানের একটা কিন্তু অডিট কোম্পানি কিউমা, তারাও কিন্তু আসলে বলেছেন যে সারা বিশ্বের ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে সবচেয়ে এথিক্যাল ম্যানুফ্যাকচারিং এ বাংলাদেশ হচ্ছে সেকেন্ড। সো আমার মনে হয় যে ওই জায়গাগুলো থেকে এখন কিছুটা আমাদের উন্নতি হয়েছে, এবং এটি কিন্তু বিশ্ববাসীও ধীরে ধীরে এটা কিন্তু এন্ডোর্স করছেন। জি, এই যে আমরা যদি দেখি যে বিশ্বের বড় বড় বা আমরা যদি বলি যে দামি ব্র্যান্ড যেগুলো এক্সপেন্সিভ, এই ব্র্যান্ডগুলোতে আসলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এই ব্র্যান্ডগুলোর কাজ কতটা পায়? সংখ্যার হিসেবে বলছি না, প্রাইজিং এর হিসেবে বলছি, এই ব্র্যান্ডগুলো আসলে কতটা কাজ বাংলাদেশে যায়? বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা যদি বলি যে ফাস্ট ফ্যাশনের কাজ করছে, ফাস্ট ফ্যাশন বলতে H&M, জারা, বেস্টসেলার, এই ধরনের ব্র্যান্ডগুলি কাজ করছে। এমন লাক্সারি ব্র্যান্ড যদি আমরা বলি, অর্থাৎ আমাদের যদি আমরা বলি যে নাইকি ও গুচি ও বারবেরি, এই ধরনের কাজ কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত করছে না। আবার যদি মিডল ব্র্যান্ড বলি, যেমন লিভাইস, পুমা, আমেরিকান ইগল, সেই ধরনের কাজ বাংলাদেশ করছে। বাট লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু আনফরচুনেটলি এখনো সেই মার্কেটটা বাংলাদেশ করছে না। ইতালি থেকে শুরু করে ইউরোপিয়ান দেশগুলি এখন পর্যন্ত লাক্সারি ব্র্যান্ড গুলোর আসলে সোর্সিং ডেস্টিনেশন। এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশের একটি ব্র্যান্ডিং বা রিপুটেশনের একটা বড় জায়গা। কারণ এই আমাদের যদি আমরা যদি আসলে পুমা বা লিভাইস বা এই ধরনের ব্র্যান্ডে যে আমরা কাজ করে থাকি, তার মানে আমাদের সক্ষমতা রয়েছে। সো বড় লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে একমাত্র আমাদের গ্যাপিং ব্রিজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিপুটেশন বা ব্র্যান্ড প্রমোশন। তো আমি মনে করি যে বাংলাদেশের এখন সময় এসেছে যে আমরা ব্র্যান্ডিং এবং আমাদের বাংলাদেশের রিপুটেশন বিল্ডিং এ মোর এন্ড মোর ইনভেস্ট করা, এবং এটি কর্ম পরিকল্পনা নিয়ে এই জায়গাটিকে কাজ করা। যেমন আমরা বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের পক্ষ থেকে কিন্তু আমরা এই ঈদের পরে এপ্রিলে 17 এবং 18 তারিখে খোদ ইউরোপে আমরা কিন্তু একটি ম্যানুফ্যাকচারিং বড় ধরনের মেলা করছি আমরা অ্যাজ এ প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে। বাট আমি মনে করি যে গভর্নমেন্ট থেকে শুরু করে এবং বিজিএমই বিকিএমই থেকে শুরু করে একটি সামগ্রিক ব্র্যান্ডিং পরিকল্পনা কিন্তু নিতে হবে, এবং এটি আমাদের মাস্ট। কারণ আসলে আমাদের যে আমরা একটু আগে যেটা আমরা আসলে আমাদের মূল্যস্ফীতি বা আমাদের মিনিমাম ওয়েজের কথা বললাম, সেটি কিন্তু আমাদের নিয়মিত ভাবেই বাড়াতে হবে। কারণ আমাদের পোশাক শ্রমিকরা কিন্তু তারাই কিন্তু আমাদের এই শিল্পে সবচেয়ে বড় চালিকা শক্তি। তাদেরকে ভালো রাখতে হলে আমাদের যে উচ্চ মূল্যস্ফীতির যে এখন আমাদের দেশ, সেখানে তাদেরকে ভালো খেয়ে পরে বাঁচতে হলে আমাদের তাদের মজুরি দিন দিন বৃদ্ধি করতে হবে। সেই উচ্চ মজুরি দিয়ে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদেরকে আসলে উচ্চ মূল্যের পোশাকে যেতে হবে, এবং সেটাই যেতে হলে ব্র্যান্ডিং এবং প্রমোশন নিশ্চয়ই আমাদের একমাত্র উপায়। জি, এবং আরেকটি বিষয় এই যে আমরা যদি দেখি যে নারী পোশাক শিল্পে নারী কর্মীদের সংখ্যা আসলে দিন দিন কমছে, এটির কারণ কি? আসলে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার? পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ এখন আমরা বলছি আসলে 60%। সেটা একসময় আসলে আমরা 70-75% পর্যন্ত বলতাম, বাট এখন 60% হয়ে যাওয়ার কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের পোশাক শিল্প কিন্তু এখন বেশ কিছু অটোমেশন এসেছে। অর্থাৎ আগে যেটা দেখা যেত যে একটি প্রসেস
আমরা 8টি প্রসেস ডিফারেন্ট ডিফারেন্ট 8জন লোক করতো, সে এখন একটা অটোমেশন মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে যে 8টি প্রসেস একটা মেশিনের মাধ্যমে হচ্ছে। এবং এই ধরনের মেশিনগুলো কিন্তু আসলে আমরা যেটা দেখছি ফ্যাক্টরি গুলোতে পুরুষ শ্রমিকরাই বেশি চালাচ্ছেন, এবং পুরুষ শ্রমিকদের একটু অ্যাডাপ্ট করা, স্কিল অ্যাডাপ্ট করা তাদের যে অ্যাবিলিটিটা একটু বেশি। বাট আমরা মনে হয় যে নারী শ্রমিকদের এই যে আধিক্য, সেটি কিন্তু আমাদের পোশাক শিল্পের একটি সৌন্দর্য, আমাদের পোশাক শিল্পের একটি ব্র্যান্ডিং এর জায়গা। সুতরাং আমি মনে করি যে নারী শ্রমিকদের ধরে রাখতে তাদেরকে স্কিল এবং ট্রেনিং এর মাধ্যমে কিন্তু তারাও কিন্তু অটোমেশনে এই জিনিসগুলো সক্ষমতা অর্জন করা সম্ভব। সো আমাদের আসলে স্কিল ডেভেলপমেন্টের দিকে এবং ট্রেনিং এর দিকে আরো বেশি নজর দিলে আমরা মনে করি যে নারী শ্রমিকদের এই রিটেনশনটা আর একটু বেশি আমরা ধরে রাখতে পারবো, ইভেন আমাদের অটোমেশন বা সেমি অটোমেশন হলো। জি, কিন্তু এই যে অটোমেশনের কথা বলছিলেন, এখানে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই গার্মেন্টস সেক্টরে আসলে শ্রমবাজারে কি ধরনের পরিবর্তন আসতে পারে, আপনি কি দেখছেন? অটোমেশনের ক্ষেত্রে একটি জিনিস অনেক সময় যেটা আশঙ্কা করা হয় বা অনেকে বলেন যে অটোমেশন কি আসলে আমাদের জব লসের কারণ হবে কিনা, তো অটোমেশনের মাধ্যমে শ্রমিকরা আসলে চাকরিচ্যুত হবেন কিনা। আমি ওই ওই আশঙ্কা থেকে যুক্ত মনে করি না, কারণ আসলে আমাদের পোশাক শিল্পে কিন্তু স্কিল শ্রমিকদের সংখ্যা কমে যাচ্ছে বা নাই। আমরা কিন্তু এখনো দেখছি যে গার্মেন্টস পোশাক শিল্পগুলো কিন্তু বর্তমানে এখনই শ্রমিক সংকটে ভুগছে, নাকি কিছু পত্রিকাও কিন্তু আপনারা দেখবেন। তো আমরা কিন্তু যে এই এই অবস্থায় থাকতে চাই না। আমাদের শিল্প রপ্তানি কিন্তু আমরা ডাবল ট্রিপল করতে চাই। হ্যাঁ, 2030-এর মধ্যে আমরা 100 বিলিয়নের স্বপ্ন দেখি। তো সেই জায়গায় কি আমাদের তাহলে 4 মিলিয়ন পোশাক কর্মী থেকে কি আমরা 8 মিলিয়নে যেতে পারবো? আমাদের কি ডাবল পোশাক শ্রমিক যাবে? সেটা আসলে কখনোই সম্ভব না। যেটি আমি মনে করি আমাদের শ্রমিকের যেটা অপ্রতুলতা বর্তমানেই রয়েছে, আমাদের যেটা করতে হবে যে আমাদের এক্সিস্টিং শ্রমিককে রেখে তাদেরকে স্কিল বাড়িয়ে আমাদের কিন্তু সেই এক্সপোর্টটাকে দ্বিগুণ বা তিনগুণ করতে হবে। এবং সেই ক্ষেত্রে অটোমেশন আমি মনে করি একটা ব্লেসিংস। বাট এই অটোমেশনের ক্ষেত্রে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের শ্রমিকদের ট্রেনিং এবং দক্ষতা বৃদ্ধির স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগগুলি আমাদের সঠিকভাবে নিতে হবে। আমি অটোমেশনকে কোনো থ্রেট হিসেবে মনে করি না। অমর গেস, এই জায়গায় যদি একটু বলি যে তরুণরা তারা কি আসলে এই সেক্টরে আগ্রহ দেখাচ্ছেন, নাকি তরুণদের আগ্রহ কম দেখছেন তৈরি পোশাক শিল্পে? আমাদের পোশাক শিল্পে কিন্তু একটি বড় যেটা আমি মনে করি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে মিডল ম্যানেজমেন্টটা কিন্তু আমরা এখনো দক্ষ মিডল ম্যানেজমেন্টের অভাবে আমরা বেশ সমস্যায় পড়ি। এবং দক্ষ মিডল ম্যানেজমেন্টের অভাবটা থাকার কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো আমাদের দেশের একবার লিডিং ইনস্টিটিউট থেকে মেধাবীদের প্রথম পছন্দের জায়গা কিন্তু পোশাক শিল্প এখনো হতে পারেনি। পোশাক শিল্প কিন্তু এখনো আমাদের মেধাবীদের পছন্দের জায়গা না। আমরা দেখি মেধাবীরা মাল্টি ন্যাশনাল দিকে চাকরি করবার জন্য তাদের কিন্তু ঝোঁক। বাট আমি এই জায়গাটা বলতে চাই যে আমাদের পোশাক শিল্পও কিন্তু যে ব্র্যান্ড গুলো রয়েছে, যে ব্র্যান্ড গুলোর আসলে প্রত্যেকটা ব্র্যান্ডই তো আমাদের মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড, তাদের কিন্তু এখন প্রত্যেকের সোর্সিং অফিস বাংলাদেশে রয়েছে। এবং সেই জায়গাও কিন্তু আমি দেখি যে প্রচুর পরিমাণে এক্সপাট্রিয়েট বা বিদেশিরা চাকরি করছেন। তো আমাদের দেশের মেধাবী তরুণ তরুণীরা যদি সেখানে চাকরি করেন, সেই একদিকে যেমন আমাদের দেশের টাকা দেশেই থাকবে, সেই দিকে কিন্তু আমরাও পোশাক শিল্প আমরা উপকৃত হব। আমার এই জায়গাটা আমি যেটা মনে করি যে আনফরচুনেটলি তৈরি পোশাক শিল্প দেশের 80% বৈদেশিক মুদ্রা অর্জন করলেও আপনি যদি দেখেন আমাদের বিশেষায়িত টেক্সটাইল ইউনিভার্সিটি রয়েছে মাত্র একটি, যেটা বুটেক্স। এবং আমাদের কিন্তু 4-5টার বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় টেক্সটাইল সাবজেক্ট এখন নেই। আমি যেটা মনে করি ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার একটা বড় গ্যাপ রয়েছে। এবং এই ক্ষেত্রে আমি দায়ভার দিব যে বিশেষ করে যে বিজিএমই এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তাদের যেমন উদ্যোগ নিতে হবে, সরকারও উদ্যোগ নিতে হবে এই ইন্ডাস্ট্রি আর একাডেমিয়ার ব্রিজটা করবার জন্য। এবং এই ব্রিজটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে হয়তো তখন হয়তো আমাদের তরুণ যারা মেধাবীরা আছেন তারা আরো বেশি আগ্রহী প্রকাশ করবেন। এবং তাদেরকে কিন্তু আমরা মিডল ম্যানেজমেন্টে পেলে আমাদের মিডল ম্যানেজমেন্ট আরো অনেক বেশি সক্ষম এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। জি, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ডলার সংকট অথবা এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার যে বিষয়টি ছিল,
এর যে প্রভাবটি ছিল, যেহেতু রিজার্ভ বাড়তে শুরু করছে, ডলারের বিষয়টি এখন কি পরিস্থিতি আপনি ভালো বলতে পারবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে, তো সেই প্রভাব থেকে আসলে কতটা উতরাতে পেরেছে তৈরি পোশাক শিল্প? আমি মনে করি ডলারের জায়গাটা এখন খুব বেশি আমাদের সংকটের জায়গা আমরা দেখছি না, কারণ ডলার আসলে আমাদের লাগে মূলত ইম্পোর্টের ক্ষেত্রে। এবং ইম্পোর্টের ক্ষেত্রে ডলারের জায়গাটা আমরা মনে করি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসেছে। ডলার যেমন হু হু করে প্রতিদিন আসলে বেড়ে যাচ্ছিল, প্রতি সপ্তাহে সেই জায়গাটা নেই, মোটামুটি একটা স্টেবল জায়গায় ডলার এসেছে বলে আমরা মনে করি 123 টাকা 125 টাকা। সেটা কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় এখন এসেছে। সেটি আমাদের ইম্পোর্টের জায়গায় একটি সুবিধা হচ্ছে। আরেকটি যেটা হচ্ছে যে এই 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 আপনাদের রিজার্ভ বা আমাদের যেটা বলি যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ বা আমাদের যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা হচ্ছে আমাদের এক্সপোর্টের মাধ্যমে। তো এক্সপোর্ট যখন আমরা করছি তখন কিন্তু ডলার আসছে আমাদের দেশে, এবং সেটাও কিন্তু আমাদের ডলার সংকট এবং রিজার্ভ আমাদের ভালো অবস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাট আমি যেখানে যেটা অ্যাড করব সেটি হচ্ছে যে একজন ব্যবসায়ী যখন আসলে তার উৎপাদন বা ইনভেস্টমেন্ট পরিকল্পনা নেন, তখন কিন্তু তাকে ব্যাংক ইন্টারেস্ট বলেন, ডলার বলেন, সবকিছু একটা বর্তমান অবস্থার উপরে নিতে হয়। এবং সেটি যদি দেখা যায় যে 1-2 বছরের মধ্যে খুব বেশি পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু তার একটি ইনভেস্টমেন্ট প্ল্যানে এবং উৎপাদন চালাবার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ধাক্কা খান। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এখন আমাদের বড় একটি সংকটের জায়গা যেটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা রিসেন্ট ডেটে দেখেছি যে আমাদের কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গিয়েছে। এবং এই জায়গাটা আমি যেটা বলবো, গভর্নমেন্টের উচিত যে ব্যাংক ইন্টারেস্ট যদি বেশিও থাকে, গভর্নমেন্ট অ্যাটলিস্ট 5 বছর বা 10 বছর এই ব্যাংক ইন্টারেস্ট থাকবে, সেটি যদি পাকফুলিত করে দেয়, তাহলে কিন্তু একজন ইনভেস্টমেন্ট বুঝতে পারে যে আমার এই 5 বছর 10 বছর অ্যাটলিস্ট এটি ফিক্স। তখন কিন্তু তার জন্য একটি, আপনি যদি বলেন যে এক্সটেনশন প্ল্যান অর আপনার ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা কিন্তু নিতে তার জন্য সুবিধা হয়। এটা আমাদের একটা মনে হয় যে স্থায়ী মুদ্রানীতির দিকে বলি অথবা ব্যাংক ইন্টারেস্টের দিকে বলি আমাদের কিন্তু যেতে হবে। জি, এবং যে বিষয়ে আলোচনা করছিলাম আবার একটু আসি, যদি বলি এই যে ভিয়েতনাম, ভারত, চায়না, আপনি যেমনটা বলছিলেন, এই দেশগুলো যে পোশাকগুলো রপ্তানি করে এর সাথে বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, এর আসলে পার্থক্য কোথায়? নাকি একই ধরনের পোশাক রপ্তানি করে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, চায়না, যে কারণে আসলে তারা হয়তোবা কোনো কোনো জায়গায় এগিয়ে আছে, বাংলাদেশ হয়তোবা পিছিয়ে যাচ্ছে? বাংলাদেশের পোশাক যে আইটেম এবং ভিয়েতনাম এবং চায়নার একটা পোশাক আইটেমের মধ্যে একটু পার্থক্য আছে। এবং এই জায়গাটা একটা বড় ক্যাচ, এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ কিন্তু আসলে মূলত কটন বেসড পোশাক তৈরি করে, অর্থাৎ আমাদের সামগ্রিক যে পোশাক রপ্তানির যে বাস্কেট, এই বাস্কেটের মধ্যে ওয়ার্ল্ডের প্রায় 75% কটন পোশাক কিন্তু বাংলাদেশে উৎপাদন করে। তবে ওয়ার্ল্ডের যত পোশাক আছে তার মাত্র 25% হচ্ছে বর্তমানে কিন্তু কটন। বাকি 75% ওয়ার্ল্ডের পোশাক কিন্তু বর্তমানে হচ্ছে ম্যানমেড ফাইবার। সো ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে কি বাংলাদেশ কিন্তু এখন অনেক পিছিয়ে আছে। সো ওয়ার্ল্ডের যে পোশাকের যে 75% বর্তমানের বাস্কেট হচ্ছে ম্যানমেড ফাইবার, সেই ম্যানমেড ফাইবার কিন্তু চায়না এবং ভিয়েতনাম অনেক বেশি এখন করছেন। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের এই ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে, আমাদের কটনে আমরা যথেষ্ট ভালো করেছি, এখন ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমাদের পোশাক রপ্তানির ডাইভার্সিফিকেশনটা করতে হবে। ম্যানমেড ফাইবার বলতে আসলে আমরা যেটা বলি ওয়ার্কওয়্যার, স্যুট, তারপর আমাদের যে অ্যাথলেশিয়া যেটা আমরা বলি, অর্থাৎ কোভিডের পরে কিন্তু আমরা দেখছি লোকজন অনেক ফ্লেক্সিবল প্রোডাক্ট পড়ছেন, সুমওয়্যার, লঞ্জারি, এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে। এবং এটাই কিন্তু আমাদের পরবর্তী প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গা। এবং এই জায়গাও কিন্তু আমি আবার ওই ঘুরে একই কথা বলবো, এই জায়গাগুলোতে কিন্তু আপনার যদি আসতে হয়, সবচেয়ে বড় যে বাধাটা আমি মনে করি সেটি হচ্ছে জ্বালানি সংকট। জ্বালানির কারণে কিন্তু আসলে আমাদের পোশাক, নতুন কোনো পোশাক কারখানা বলি অথবা আমরা টেক্সটাইল কারখানা বলি, গড়ে উঠছে না। সো ম্যানমেড ফাইবারের ক্ষেত্রেও যদি আমি যেতে চাই, এখন একটি বড় গুরুত্বপূর্ণ সময়, কারণ ওয়ার্ল্ডের কিন্তু একটা নতুন ডাইনামিক সৃষ্টি হয়েছে। আমরা জানি যে চায়না এবং ইউএসএ একটা টাগ অফ ওয়ার, একটা ট্যাক্স দিচ্ছে ইউএসএ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কিন্তু চায়নার সাথে একটা বড় ধরনের টানাপোড়েন চলছে। এবং এই টানাপোড়েনে কিন্তু চায়নার বেশ কিছু অর্ডার কিন্তু অন্যদিকে শিফট হবে। এবং এটা যদি বাংলাদেশকে ধরতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশের এখন নতুন যে
ডাইভার্সিফিকেশন, নতুন ইনভেস্টমেন্ট যেন আমাদের পোশাক মালিকরা যেতে পারেন, সেই ক্ষেত্রে সরকারের সহায়তা করতে পারবো। এই ক্ষেত্রে জ্বালানির একটি আমার স্থায়ী বন্দোবস্ত না হলে কিন্তু আমার মনে হয় যেটি আমাদের জন্য ডিফিকাল্ট হবে। জি, এবং আপনি যেটা বলছিলেন যে যে ইউএসএ এবং চায়নার যে টাগ অফ ওয়ার, এই জায়গাতে আসলে বাংলাদেশের জন্য তৈরি পোশাক শিল্পের জন্য যদি স্পেসিফিকলি বলি, এই জায়গাটা আসলে কতটা বাংলাদেশের জন্য সুবিধাজনক অথবা লাভজনক, নাকি এটি নিয়ে আসলে বাংলাদেশের জন্য কোনো আশঙ্কা রয়েছে? না, আমি মনে করি যে চায়না এবং ইউএসএ টাগ অফ ওয়ারে কিন্তু বাংলাদেশ আসলে আহ, যদি কাজে লাগাতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি। কারণ ইউএসএ কিন্তু দেখবেন এই কারণে চায়না প্লাস ওয়ান, এই সুযোগ, এই একটা অপশন খুঁজবে। সেই ওয়ান যেহেতু বাংলাদেশ, যেহেতু চায়নার পরেই পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, তো চায়নার অল্টারনেটিভ কিন্তু বাংলাদেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে। তো বাট আমাদের আসলে এই যে আমাদের লেবার স্থিতিশীলতা, আমাদের জ্বালানি স্থিতিশীলতা, আমাদের টোটাল সামগ্রিক ইজ অফ ডুইং বিজনেস যদি আমরা ঠিক করে ফেলতে পারি, এই সময় কিন্তু আমাদের, এবং চায়নার যদি 1-2% গ্লোবাল শেয়ার যদি আমরা পাই, তাহলেও কিন্তু আমাদের বেশ কয়েক মিলিয়ন কিন্তু আমাদের পোশাক রপ্তানি বেড়ে যাবে, বিলিয়ন, এবং আমাদের প্রায় ডাবল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন আসলে কাজ করতে হবে। আরেকটা যদি আমরা বলে রাখি, চায়না চায়না প্লাসের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ছাড়া খুব বেশি অল্টারনেটিভও এখন নাই। কারণ আপনি যদি দেখেন না, আমাদের আরেকটি দেশ হচ্ছে মায়ানমার। মায়ানমার কিন্তু একটি আমাদের একটি বড় ধরনের ওয়ার্ল্ডে পোশাক রপ্তানিকারক দেশ ছিল, কিন্তু মায়ানমার কিন্তু তার সামরিক যে একটি অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতার কারণে, সামরিক জান্তার কারণে কিন্তু মায়ানমার কিন্তু সে তেমন একটা ভালো করছে না। সুতরাং পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ এর মধ্যেই কিন্তু পোশাকের যে সোর্সিং ডেস্টিনেশনটা বায়ারদেরকে চুজ করতে হচ্ছে। বায়াররা চেষ্টা করেছিল ইথিওপিয়াকে একটি অল্টারনেটিভ সোর্সিং ডেস্টিনেশন হিসেবে তৈরি করা, বাট সেটি কিন্তু সম্ভব হয়নি। কারণ ইথিওপিয়া, আপনারা জানেন, একটা ল্যান্ড রক দেশ। ইথিওপিয়ায় কোনো সামুদ্রিক পোর্ট নাই। তো বাংলাদেশের যে আসলে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই লোকেশনও যদি চিন্তা করি, আমাদের চিটাগং পোর্ট, আমরা কিন্তু ইন্ডিয়া থেকেও কাঁচামাল আনতে পারি, চায়না থেকেও আমাদের বেশি খুব দূরত্ব না। সামগ্রিক দিক বিবেচনায় আসলে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন এবং সবকিছু মিলে বাংলাদেশ, আমি মনে করি অ্যাপারেল ইন্ডাস্ট্রি এতে ভেরি ক্রিটিক্যাল জাংশন নাও, ভেরি ইম্পর্টেন্ট টার্নিং অ্যারাউন্ড এখন আমাদের হতে পারে। আমরা যতটুকু বিগত 50 বছরে আমরা 1978 সাল থেকে শুরু করে যাত্রা শুরু করে এই পর্যন্ত যেই আমরা পোশাক শিল্পকে নিয়ে এসেছি, তার উপর ভর করে আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যদি এই সমস্যা, এই চ্যালেঞ্জ গুলোকে যদি আমরা সম্ভাবনা হিসেবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমি একটা বড় সম্ভাবনার জায়গা দেখি। জি, এই সম্ভাবনা ও চ্যালেঞ্জের জায়গায় আমি যদি একটু সংক্ষেপে জিজ্ঞেস করি আপনার কাছে, জানতে চাই, সেটি হচ্ছে যে ইউরোপ আমেরিকা বাদে আমরা যদি বলি যে বিকল্প বাজার, আমরা বহুদিন ধরে শুনছি, সেই বিকল্প বাজারের যেই বিষয়টি, এটি আসলে কতদূর, কতটা খুঁজে পেয়েছে বাংলাদেশ? আমাদের রিসেন্ট টাইমে আমাদের আমরা যেটা বলি নন ট্রেডিশনাল মার্কেট, অর্থাৎ ইউরোপ আমেরিকার বাইরে আমরা বাজারগুলোকে নন ট্রেডিশনাল মার্কেট বলছি। তো নন ট্রেডিশনাল মার্কেটে আমাদের রপ্তানি অব্যাহত ভাবেই বাড়ছে। আমরা এই ক্ষেত্রে বলতে পারি জাপান একটা আমাদের বড় বাজার, রাশিয়া, এবং আমাদের ইভেন আমরা সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এসব বাজারে রপ্তানি হচ্ছে। বাট আমাদের নন ট্রেডিশনাল মার্কেটে আরো বেশি করে যেতে হবে। কারণ আপনারা জানেন যে আমরা এলডিসি থেকে মিডিল ইনকাম কান্ট্রিতে পরিণত হচ্ছে, এবং মিডিল ইনকাম কান্ট্রিতে পরিণত হলে কিন্তু আমরা জিএসপি, অর্থাৎ এভরিথিং বাট আর্মস, যে জিএসপি স্কিমের আন্ডারে যে আমরা ডিউটি ফ্রি পেতাম ইউরোপিয়ান ইউনিয়নে, সেটি কিন্তু থাকবে না। যদিও আমাদের সেই ক্ষেত্রে জিএসপি প্লাস এর মাধ্যমে সেই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা অব্যাহত করার একটা সুযোগ থাকবে, আবার সেই জিএসপি প্লাসটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেটি কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কা থেকে কিন্তু আমাদের ইউরোপ নির্ভরশীলতা কমাতে আমাদের কিন্তু নন ট্রেডিশনাল মার্কেটের দিকে আরো বেশি নজর দিতে হবে। এবং আমি মনে করি যে ইউরোপের বাজার সমপরিমাণ নন ট্রেডিশনাল মার্কেট আমাদের দরকার। এবং সেটি ক্ষেত্রে যদি বিবেচনা করি যে অব্যাহতভাবে বেড়ে থাকলেও সেই বাজারের পরিমাণ মনে হয় নন ট্রেডিশনাল মার্কেট, আমি ভুল না করে সব মিলিয়ে 7 বিলিয়ন মাত্র, সেটি কিন্তু আমাদের 20 বিলিয়ন, $25 বিলিয়ন নিয়ে যেতে হবে। এবং ওই জায়গায় নিতে হলে আমাদের নন ট্রেডিশনাল মার্কেট গুলোতে আমরা আসলে আমাদের ফেয়ার, আমাদের রোড শো, এই জায়গাগুলো তো এখন অনেক প্রয়োজন রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেই বিশাল একটি আমাদের বাজার, সেই বাজারে যে আমরা জানি যে ইসলামিক পোশাক, পাঞ্জাবি, জুব্বা, এই জিনিসগুলো কিন্তু আমরা করি না বললে চলে।
সে বিশাল মধ্যপ্রাচ্যের বাজারটা কিন্তু এখন ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ ওরা কিন্তু এই বাজারটা ধরে রাখছে। তো মধ্যপ্রাচ্যের বাজারটা ধরে রাখবার ক্ষেত্রে বা আমাদের মধ্যপ্রাচ্যের বাজারকে বড় একটি পেনেট্রেশন করবার জন্য আমার মনে করি উদ্যোগ এখনই নেওয়া উচিত। আমি মনে করি 2025, 26, 27 এই 3টা বছর বাংলাদেশ অ্যাপারেলস ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটি টার্নিং পয়েন্ট এবং ক্রুশিয়াল বছর। কারণ এই সময় আমরা জিএসপি থেকে হয়তোবা জিএসপি প্লাসে পাবো, অথবা আমরা এটি পাবো না, আমরা এলডিসি থেকে মিডল ইনকামে যাব। সো আমাদের সামগ্রিক আগামী পোশাক শিল্প থাকবে কি থাকবে না, থাকলে কত বড় আকারে থাকবে, সেটি কিন্তু এই 2-3 বছরে আমাদের কর্মতৎপরের উপর নির্ভর করবে। তো আমার মনে হয় এই 2-3 বছরে আমাদের সমগ্র স্টেক হোল্ডারদেরকে আসলে একটি সমন্বিত প্রয়াস আসলে নিতে হবে। জি, ওমর গিয়াস, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় নেওয়ার জন্য। আজকে আমাদের সময় শেষ, নিশ্চয় অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে এই বিষয় নিয়ে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।